বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ফিন্যান্স এন্ড ব্যাংকিং। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানের এই করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে। এর ধারাবাহিকতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিবিএ সম্মান শ্রেণীর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন কোর্সের অনার্স চতুর্থ কোর্সের শিক্ষার্থীদের জন্য যে কোর্সটা ডিজাইন করা হয়েছে, সেই কোর্সের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ও আন্তর্জাতিক তহবিল প্রবাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আন্তর্জাতিক বাণিজ্যে প্রেষণাদানকারী এজেন্সি সমূহ। আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি বিদ্যমান থাকে, তাই ঝুঁকি হ্রাস এবং বৈদেশিক বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি সেক্টর বিভিন্ন ধরনের রপ্তানি ঋণ, রপ্তানি অর্থায়ন এবং গ্যারান্টি প্রোগ্রামের অ্যারেঞ্জ করে থাকে। এবং এই যুক্তরাষ্ট্রের 3টি এজেন্সি এই সেবাসমূহ প্রদান করে থাকে, সেগুলো হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইউনাইটেড স্টেট, প্রাইভেট এক্সপোর্ট ফান্ডিং কর্পোরেশন, ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইউনাইটেড স্টেট, এটা 1934 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য ছিল যে বিশ্বব্যাপী আমেরিকান গুডস এন্ড সার্ভিস রপ্তানিতে সুযোগ সুবিধা প্রদান করে এবং আন্তর্জাতিক বাজারে আমেরিকার কোম্পানিগুলোর প্রতিযোগিতা বজায় রাখা। এটা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি নিয়ে থাকে, যেমন গ্যারান্টিজ, লোনস, ব্যাংক, ইন্স্যুরেন্স, এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স, এটসেট্রা এটসেট্রা। গ্যারান্টিজ প্রোগ্রাম দুটি বৃহৎ ক্ষেত্রে সাধারণত গ্যারান্টি প্রোগ্রাম ব্যবহার করা হয়। সেগুলো হলো কার্যকরী মূলধন গ্যারান্টি প্রোগ্রাম এবং মধ্যমেয়াদী গ্যারান্টি প্রোগ্রাম। ওয়ার্কিং ক্যাপিটাল গ্যারান্টিজ প্রোগ্রামস বাণিজ্যিক ব্যাংকসমূহকে সামর্থ্যবান রপ্তানিকারককে স্বল্পমেয়াদী রপ্তানি অর্থায়নের সহযোগিতা প্রদান করার জন্য উৎসাহিত করে থাকে। তারা ব্যাপক হারে গ্যারান্টি প্রদান করে, যেটি মোট ঋণের আসল এবং সুদের 90 থেকে 100% কভার করে থাকে। লোনস ডিরেক্ট লোন প্রোগ্রাম এ এক্সিম ব্যাংক বৈদেশিক ক্রেতাদের একটি নির্দিষ্ট সুদের হারে ইউএস এর মূলধনী যন্ত্রপাতি সেবাসমূহ মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী ঋণের ভিত্তিতে ক্রয়ের প্রস্তাব করে। অর্থাৎ এটা আমদানি করার জন্য যে মূলধনী যন্ত্রপাতি তারা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণের প্রস্তাব করে। এই ক্ষেত্রে মোট অর্থায়ন চুক্তিবদ্ধ মূল্যের 85% বেশি হবে না। ঋণ পরিশোধের শর্ত সাধারণত ঋণের পরিমাণ সময়ের উপর নির্ভর করে। সাধারণত 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত ঋণকে মধ্যমেয়াদী ঋণ এবং 7 থেকে 10 বছর মেয়াদী ঋণের লেনদেনকে দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে পরিচিত। অর্থাৎ এই লোন প্রোগ্রামের ক্ষেত্রে এটা এই প্রতিষ্ঠানটি ইউএস এর যারা ব্যবসায়ী রয়েছে বা ফার্ম রয়েছে তাদেরকে মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বা আমদানির ক্ষেত্রে 85% পর্যন্ত লোন দিয়ে থাকে এবং এটা স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুইভাবেই হয়ে থাকে। ব্যাংক ইন্স্যুরেন্স প্রোগ্রাম এক্সিম ব্যাংকগুলো বিভিন্ন ধরনের বীমা পলিসি প্রদান করে থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত পলিসি হচ্ছে লেটার অফ ক্রেডিট পলিসি। এই পলিসি বৈদেশিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এলসির মাধ্যমে ইউএস এর
রপ্তানি পণ্য ক্রয়ের সমর্থনে নিশ্চয়তা প্রদান করতে ব্যাংকগুলোকে সক্ষম করে। এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স, এই বীমা পলিসির মধ্যে অনেকগুলো বীমা পলিসি বিদ্যমান। সেগুলো হলো the financial institution buyer credit policy, the small business policy, umbrella policy, multi buyer policy ইত্যাদি। এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্সের আওতায় এই কাজগুলো করে থাকে। প্রাইভেট এক্সপোর্ট ফান্ডিং কর্পোরেশন, এটা হচ্ছে ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকের সংঘ এবং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এর মালিকানাধীন একটি প্রাইভেট প্রতিষ্ঠান। এটি এক্সিম ব্যাংকের সাথে সমন্বিতভাবে বৈদেশিক ক্রেতাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্থির সুদের হারে অর্থায়ন সুবিধা প্রদান করে থাকে। ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ইউএস এর সরাসরি বৈদেশিক বিনিয়োগ এর মুদ্রার অরূপান্তরজনিত ঝুঁকি, দখলযুদ্ধ এবং অন্যান্য রাজনৈতিক ঝুঁকির হাত থেকে রক্ষা করার জন্য 1971 সালে ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন গঠিত হয়। ইউএস এর বৈদেশিক ঝুঁকি গ্রহণকারী ব্যবসায়ীর জন্য ওপিআইসি স্বল্প ও মধ্যমেয়াদী অর্থ সরবরাহ করে সরাসরি ঋণ অথবা গ্যারান্টির মাধ্যমে। সাধারণ বীমা এবং অর্থায়ন প্রোগ্রামে ওপিআইসি রপ্তানিকারকদের প্রস্তাবের এবং বৈদেশিক চুক্তি সম্পাদনের উপর একটি বিশেষ কাভারেজ প্রস্তাব করেন। আন্তর্জাতিক তহবিল প্রবাহ বা ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ডস, এই চ্যাপ্টারের আমরা এই আলোচনার এটা আমাদের একটা নতুন চ্যাপ্টার এই লেকচারে। এখানে ফার্স্ট আমাদের যে বিষয়টা এখানে রয়েছে সিলেবাস অনুযায়ী সেটা হলো লেনদেনের উদ্বৃত্ত বা ভারসাম্য, ব্যালেন্স অফ পেমেন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্ট শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত, অর্থাৎ একটা দেশের যে আমরা যেমন ব্যক্তি পর্যায়ে আমাদের কিছু লেনদেন হয়, এই লেনদেনগুলো দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয়ভাবে হয়ে থাকে। দেখা যাচ্ছে আমরা কোনো কিছু ক্রয় করে আবার কোনো কিছু উৎপাদন করে, যেমন একজন কৃষক সে কৃষি অনেক দ্রব্য উৎপাদন করে সেগুলো সে বিক্রি করে তার যে প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আরো দরকার সেগুলো সে ক্রয় করে। এই যে ক্রয় এবং বিক্রয় ব্যক্তি পর্যায়ে, এই ক্রয় বিক্রয়ের মধ্যে দেখা যাচ্ছে যে এখানেও একটা ব্যালেন্স তৈরি হয়। ব্যালেন্সটা হতে পারে নেগেটিভ বা পজিটিভ, দুটি হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে কারো যদি ক্রয়ের চেয়ে বিক্রয় বেশি হয়, অর্থাৎ তার কাছে যদি ফান্ডস আউটফ্লোর চেয়ে ইনফ্লো বেশি হয়, দেখা যাচ্ছে তার ব্যালেন্সটা পজিটিভ হয়। আবার যদি কারো দেখা যাচ্ছে যে এটা যে ফান্ডস ইনফ্লো যতটুকু হলো আউটফ্লো তার চেয়ে বেশি, অর্থাৎ তার বিক্রয়ের চেয়ে ক্রয়টা বেশি, সেক্ষেত্রে দেখা যায় তার উদ্বৃত্ত হলো আর নেগেটিভ, অর্থাৎ তার কাছে ছিল ডেফিসিট অবস্থায় থাকে। এই ঠিক এরকম ব্যক্তি সাথে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে এরকম ঘটে। একটা রাষ্ট্রের চাহিদা সব নিজেই সে তৈরি করতে পারে না। একটা রাষ্ট্র, সে কোন রাষ্ট্রের স্বয়ং সম্পূর্ণ নয়, এবং যেহেতু স্বয়ং সম্পূর্ণ নয় তাই রাষ্ট্রকে বিভিন্ন জিনিস আমদানি করতে হয়, বিভিন্ন জিনিস রপ্তানি করতে হয়। এই আমদানি এবং রপ্তানির ফলে তার যে ফরেন তার যে রিজার্ভ, সেই রিজার্ভের যে অবস্থাটা বা হিসাবটা, সেই হিসাবটা অনেক সময় নেগেটিভ হয়, অনেক সময় আবার দেখা যাচ্ছে যে এটা পজিটিভ থাকে। এইরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমদানি রপ্তানির মাধ্যমে এই রিজার্ভটা বা এই ব্যালেন্সটা তৈরি হয়। কোনো দেশের যদি আমদানির চেয়ে রপ্তানি বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে তার তার সেখানে রিজার্ভ থাকবে, উদ্বৃত্ত হবে পজিটিভ। এবং আর যার দেখা যাচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে আমদানি বেশি, সেক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি উদ্বৃত্ত লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু দেখে নেব বিষয়টা। লেনদেন উদ্বৃত্ত বা ভারসাম্য বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। যেমন এখানে একটি সংজ্ঞায় বলা হয়েছে
এখানে একটা নির্দিষ্ট সময়ে একটি দেশের অধিবাসীদের সাথে অন্যান্য দেশের অর্থনৈতিক লেনদেনের সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ হিসাব করে দেশের লেনদেন ভারসাম্য বলা হয়। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়েছে যে একটি দেশের নির্দিষ্ট অধিবাসীদের সাথে অন্য দেশের অধিবাসীদের যে লেনদেন হয় সে লেনদেনের সেই ভারসাম্য সুবিন্যস্ত অর্থনৈতিক লেনদেনের লিপিবদ্ধ হিসাব করে দেশের লেনদেন ভারসাম্য বলে। অধ্যাপক ব্রেইনার বলেন, লেনদেন ভারসাম্য হলো নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য দেশের অধিবাসী জনসাধারণ অর্থনৈতিক দেনা পাওনার একটা বিস্তৃত হিসাব। তো দেখা যাচ্ছে যে উপরোক্ত যে সংজ্ঞাটা আমরা পড়লাম, এই সংজ্ঞা থেকে আমাদের যে বিষয়গুলো আমাদের নজরে আসে সে ব্যালেন্স অফ পেমেন্ট সম্বন্ধে, সেটা হলো যে লেনদেনের ভারসাম্য হলো একটি দেশের সঙ্গে অন্যান্য দেশের দেনা পাওনার হিসাব। অন্যান্য আয় ব্যয়ের হিসাবের মতোই এটি একটি লিখিত হিসাব যার দুটি দিক, প্রাপ্তি এবং ব্যয়। এটি একটি সংক্ষিপ্ত এবং সুশৃঙ্খল হিসাব। লেনদেন ভারসাম্য হলো একটি নির্দিষ্ট সময় মেয়াদের হিসাব, অর্থাৎ এটার একটা নির্দিষ্ট মেয়াদও থাকে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট পিরিয়ড এই বিষয়টা হিসাব করা হয়। লেনদেন ভারসাম্যের বৈশিষ্ট্য সমূহ। লেনদেন ভারসাম্যের ব্যালেন্স অফ পেমেন্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখব। যে সামগ্রিক হিসাব, লেনদেন ভারসাম্য একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের আন্তর্জাতিক দেনা পাওনার সামগ্রিক হিসাব প্রকাশ করে। দেনা এবং পাওনার প্রকৃতি। লেনদেন ভারসাম্যের হিসাবে একটি দেশের পাওনা অন্য দেশের দেনা হিসেবে বিবেচিত এবং অন্য দেশের পাওনা নিজ দেশের দেনা হিসেবে বিবেচিত হয়। নিজ দেশের দেনা হিসেবে বিবেচিত হয়। সর্বদা সমতা, লেনদেন একটি দেশের লেনদেন ভারসাম্যের হিসাবে সর্বদা সমতা থাকে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কোন দেশের আন্তর্জাতিক লেনদেনের মোট পাওনা ও মোট দেনার পরিমাণ সমান হয়, অর্থাৎ এখানে সমতা বিরাজ করবে। প্রকৃত অর্থে লেনদেন ভারসাম্য, হিসাবগত অর্থে লেনদেন ভারসাম্য সর্বদা সমতা বিদ্যমান থাকলেও প্রকৃত অর্থে আন্তর্জাতিক দেনা পাওনার মধ্যে পার্থক্য থাকতে পারে। অর্থাৎ যদিও এটা আমরা দুতরফা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে ডেবিট ক্রেডিট দুই দিকে সমান, অর্থাৎ আয় ব্যয় সমান হয়, কিন্তু প্রকৃতপক্ষে কিছু পার্থক্য থাকে, যেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। একটা নির্দিষ্ট সময়, লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে এখানে একটা নির্দিষ্ট সময় থাকবে, এটা অবশ্যই কোনো কোয়ার্টার বা কোনো বছর এর জন্য থাকবে। সাধারণত এটা এক বছরের জন্য, এক আর্থিক বছরের জন্য করা হয়। চারটি হিসাব খাত, এখানে 4 ধরনের হিসাব খাত থাকে, যেমন দৃশ্যমান আমদানি ও রপ্তানির মোট মূল্য পার্থক্য, অদৃশ্যমান আমদানি রপ্তানি মূল্য হিসাব, মূলধন হিসাব এবং স্বর্ণ বা বৈদেশিক মুদ্রার হিসাব। এই বিষয়গুলো এখানে থাকে। লেনদেন হিসাবে পাওনা এবং দেনা উপাদানের ধারণা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উপাদানের ধারণা। কারণ লেনদেনে আমরা আগে বলেছি, যেমন ব্যক্তি পর্যায়ে একজন কৃষকের উদাহরণের ক্ষেত্রে আমি যেমন বলেছি যে এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাশ ইনফ্লো হয়, ক্যাশ আউটফ্লো হয়, অর্থাৎ কোন কোন কাজের ফলে আমাদের অর্থ আসে এবং যায়, সেই হিসাবগুলো আমরা এখন একটু দেখবো। আন্তর্জাতিক লেনদেন দুভাগে ভাগ করা যায়, একটা হলো পাওনা লেনদেন এবং দেনা লেনদেন। পাওনা লেনদেনের ক্ষেত্রে আমরা প্রথমে বলতে চাই যে পাওনা লেনদেন ও এর উপাদান সমূহ, যেসব লেনদেনের ফলে বিদেশিদের প্রদান গ্রহণ করা হয় তাদেরকে পাওনা উপাদান বলে। অর্থাৎ এর ফলে আমাদের কাছে হলো বৈদেশিক মুদ্রা আমাদের কাছে আসে। সাধারণত লেনদেন হিসেবের বেলায় পাওনা উপাদান সমূহ ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, যেমন বিদেশি দ্রব্য ও সেবা রপ্তানি, বিদেশি নিকট থেকে অনুদান উপহার পাওয়া, যে একমুখী হস্তান্তর হিসেবে পরিচিত, দেশে মূলধনের প্রবাহ ইত্যাদি পাওনা উপাদান। অর্থাৎ যে সকল উপাদানের ফলে আমাদের কাছে ফরেন কারেন্সি ইন হয়, সেইগুলোই হলো আমাদের পাওনা উপাদান। এগুলো পজিটিভ ধারণা চিহ্ন বিশিষ্ট থাকে। আরেকটা বিষয় লেনদেনের দেনা উপাদান সমূহ, ওইসব দেনা উপাদানগুলো লেনদেনে পাওনার বিপরীত, অর্থাৎ এগুলোর ফলে আমাদের যেটা হয় যে
বিদেশিদের কাছে আমাদের টাকা চলে যায়, এর ফলে বিদেশে চলে যায়। ওইসব লেনদেনকে দেনা উপাদান বলে, যা বিদেশিদের পাওনা পরিশোধ নির্দেশ করে। লেনদেনের হিসাবের ক্ষেত্রে এসব লেনদেন উপাদান ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেনা উপাদান হিসাব বিদেশ থেকে দ্রব্য ও সেবা আমদানি, বিদেশিদেরকে প্রদত্ত অনুদান, উপহার ইত্যাদি উল্লেখ করা যায়। অর্থাৎ যে উপাদানগুলোর জন্য আমাদের কাছ থেকে অর্থ চলে যাচ্ছে সেগুলো হলো দেনা হিসাব, এবং এই দেনা হিসাবের ফলে আমাদের যে বিষয়টা হয় যে আমাদের এটা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, এবং এইগুলোর ফলে ক্যাশ আউটফ্লো হয়, অর্থাৎ কারেন্সি আউটফ্লো হচ্ছে এখানে। লেনদেন হিসাবের অংশ বা শ্রেণীবিন্যাস বা এর যে কম্পোনেন্ট গুলো আমরা ইতিপূর্বে বলেছি, সেই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। বৈদেশিক লেনদেনের হিসাবকে দেনা এবং পাওনা দুই ভাগে ভাগ করা যায়। আবার লেনদেনের প্রকৃতি অনুযায়ী নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়, যথা চলতি হিসাব, মূলধন হিসাব, একাদশী হস্তান্তর বা একমুখী হস্তান্তর, বা স্বর্ণ বা রিজার্ভ হিসাব, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো আমরা দেখব। চলতি হিসাব চলতি হিসাবে একটি দেশের দৃশ্য এবং অদৃশ্য বিভিন্ন উপাদান বিবেচনা করা হয়। দৃশ্য উপাদানের মধ্যে আসে দ্রব্য রপ্তানি এবং আমদানি। অন্যদিকে পরিবহন, বীমা, বিনিয়োজিত আয়, খাজনা, রয়্যালটি, ডোনেশন ইত্যাদি দৃশ্যমান অদৃশ্যমান রপ্তানি। এবং আমদানি লেনদেনের বিবরণকে চলতি হিসাব বলা হয়। চলতি হিসাবে আমরা নিচে একটা চলতি হিসাবের বিষয়গুলো দেখবো। অর্থাৎ এই চলতি হিসাবের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একটি দেশে দৃশ্য এবং অদৃশ্য বিভিন্ন উপাদান বিবেচনা করা হয়। কিছু কিছু উপাদান আছে এখানে দৃশ্যমান এবং কিছু উপাদান আছে অদৃশ্যমান। অন্যদিকে পরিবহন, বীমা, বিনিয়োজিত আয়, খাজনা, রয়্যালটি, ডোনেশন ইত্যাদি দৃশ্য এবং অদৃশ্যমান রপ্তানি এবং আমদানি লেনদেনের বিবরণকে চলতি হিসাব বলে। এখানেও দেনা এবং পাওনা দুটি রয়েছে। এখানে কিছু কিছু দৃশ্যমান আমদানি হয়, কিছু অদৃশ্যমান আমদানি রয়েছে, রপ্তানি রয়েছে। নিচে আমরা এই বিষয়গুলো একটা টেবিলে দেখব। চলতি হিসাবের যে দেনা এবং পাওনা যেগুলো আছে আমাদের ডেবিট এবং ক্রেডিট। দেনার মধ্যে রয়েছে দ্রব্য আমদানি, অদৃশ্য আমদানি, বিদেশিদের নিকট হতে গৃহীত পরিবহন সেবা বা সুবিধা, বিদেশি বীমা কোম্পানির বীমা সুবিধা ভোগ, বিদেশে দেশের পর্যটকদের ব্যয়, বিদেশিদেরকে প্রদেয় তাদের বিনিয়োগ আয়, বিদেশ হতে কৃত অন্যান্য সেবা। এই সেবাগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাশ কারেন্সি আউটফ্লো হচ্ছে। এবং পাওনা বা ক্রেডিট আইটেম গুলো হচ্ছে দ্রব্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, বিদেশিদের প্রদত্ত পরিবহন সেবা বা সুবিধা, বিদেশিদের কাছে বিকৃত বীমা সুবিধা বা সেবা, বিবেচ্য দেশে বিদেশি পর্যটকদের আয়, অর্থাৎ আমাদের দেশে পর্যটকদের ব্যয়, আমাদের দেশে যে বিদেশি পর্যটকদের যে ব্যয়, বিদেশ হতে প্রাপ্ত বিনিয়োগ আয়, অন্যান্য সেবা যা বিদেশিদের নিকট বিকৃত। এই বিষয়গুলোর মাধ্যমে হলো ক্যাশ কারেন্সি ইনফ্লো হচ্ছে। এগুলো হলো চলতি হিসাবের একটা বিবরণ আমরা এখানে দেখাচ্ছি। এই বিষয়গুলোকে যদি আমরা কোয়ান্টিফাই করতে পারি, অর্থাৎ ফিগারে আনতে পারি এদের মূল্য কতটুকু, এই এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা বের হবে। যদি দেখা যাচ্ছে যে ক্রেডিট ব্যালেন্স বেশি হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ অবস্থা। আর যদি দেখা যাচ্ছে যে ডেবিট ব্যালেন্স বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি অবস্থা বিরাজ করে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের দুই দিকে ডেবিট এবং ক্রেডিট মিলানো হয়। পরে আমরা দেখব মূলধন হিসাব। মূলধন হিসাব এই হিসাবে স্বল্প দীর্ঘ মেয়াদী মূলধনের আগমন এবং নির্গমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে মূলধনের আগমনকে পাওনা উপাদান এবং মূলধনের নির্গমনকে দেনা হিসেবে চিহ্নিত করা হয়।
অর্থাৎ মূলধন যদি চলে যায় সেটা দেনা, যেটা আমরা আগে বলেছি ডেবিট, এবং মূলধন যদি আসে সেটা হলো ক্রেডিট আইটেম, এটা হলো আমাদের পাওনা। আমরা এখন দেখে নিচ্ছি যে বৈদেশিক লেনদেনের মূলধন হিসাব কিভাবে এটা আমরা কোন কোন আইটেম থেকে এটা দেখব। যেমন পাওনা উপাদান রয়েছে বিবেচ্য দেশের দীর্ঘমেয়াদী বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ, বিদেশি অন্যান্য মূলধন বিনিয়োগ, দেশীয় ঋণপত্র বিনিয়োগ, অন্যান্য বিনিয়োগ, বিদেশি সরকারের প্রদত্ত ঋণ, ব্যাংক আমানত, বিনিময় বিল, ড্রাফট ইত্যাদি সহ স্বল্প মেয়াদী মূলধনের আগমন। আর এই ক্ষেত্রে রয়েছে বিদেশি দীর্ঘমেয়াদী প্রত্যক্ষ বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ, বিদেশি ঋণপত্র বিনিয়োগ, বিদেশি অন্যান্য বিনিয়োগ, বিদেশিদেরকে প্রদত্ত সরকারি ঋণ, ব্যাংক আমানত, বিনিময় বিল, স্বীকৃতিপত্র, ড্রাফট ইত্যাদি স্বল্পমেয়াদী মূলধনের বহির্গমন। এগুলোর মাধ্যমে, এই মূলধন হিসেবগুলোর মাধ্যমে আমাদের ক্যাপিটাল ইনফ্লো এবং আউটফ্লো হয়ে থাকে। মূলধন হিসাবকে আবার দীর্ঘ স্বল্প মেয়াদী হিসাবে বিভক্ত করে দেখানো যায়। দীর্ঘমেয়াদী মূলধন হিসাব, এই হিসাবে দেশের অভ্যন্তরে অথবা বাইরে মূলধনের চলাচল দেখানো হয়। সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য যেসব মূলধন চলাচল পরিলক্ষিত হয় সেগুলোর এরূপ হিসেবের আওতায় আসে। দীর্ঘমেয়াদী মূলধন হিসাব নিম্নোক্ত ধরনের হতে পারে: বেসরকারি প্রত্যক্ষ বিনিয়োগ, যা দেশে এবং বিদেশে মুনাফার পার্থক্যের কারণে সংঘটিত হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত মূলধন সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য চলাচল করে বা ফ্লো হয়, সেগুলোকে এখানে হিসাব করা হয় দীর্ঘমেয়াদী মূলধন হিসাবে। এবং স্বল্প মেয়াদী মূলধনের ক্ষেত্রে যেগুলো 1 বছরের কম সময়ের মধ্যে ফ্লো হয়, সেইগুলোকে বলা হয় স্বল্প মেয়াদী হিসাব। একতরফা হস্তান্তর হিসাব, আমরা যেটা দেখি যে একতরফা হস্তান্তর হিসাবটা হলো সেই ধরনের হিসাব যেখানে একটা পক্ষ জড়িত থাকে। আমরা এতক্ষণ যতগুলো বিষয় আলোচনা করেছি সবগুলোতে দুটি পক্ষ জড়িত রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা বিষয় যেখানে শুধু এক পক্ষই সুবিধা পাবে, এই ধরনের হিসাবগুলো এখানে করা হয়। যেমন বিদেশি অনুদান, উপহার এবং এই বিষয়গুলো এখানে থাকে। এরূপ লেনদেন সরকারি এবং বেসরকারি পর্যায়ে হতে পারে। এমনি আমরা একতরফা হিসেবে একটা ছক আমরা দেখব, যেমন বিদেশ থেকে প্রাপ্ত বেসরকারি রেমিটেন্স, বিদেশি সরকারে দেওয়া অনুদান, এগুলো যেমন পাওনা, এগুলো হলো আমাদের কাছে আছে। আর যদি বিদেশিদেরকে বেসরকারি পর্যায়ে রেমিটেন্স প্রদান করা হয়, সরকারি বিদেশিদেরকে অনুদান প্রদত্ত হয়, সেই ক্ষেত্রে এগুলো হলো একমুখী কারেন্সি আউটফ্লো। স্বর্ণ বা রিজার্ভ হিসাব, এটা একটা গুরুত্বপূর্ণ হিসাব। বৈদেশিক লেনদেনের আর্থিক স্বর্ণ বা রিজার্ভ হিসাব আছে। আর্থিক স্বর্ণের রপ্তানির ক্ষেত্রে পাওনা উপাদান এবং আমদানিতে দেনা হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে যখন রপ্তানি হবে, এক্ষেত্রে পাওনা উপাদান, অর্থাৎ এটা আমাদের পজিটিভ ফিগার আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে শো করে, এবং যখন আমরা আমদানি করতেছি তখন সেটা হলো নেগেটিভ ফিগার হিসেবে থাকবে। আর্থিক স্বর্ণ এবং সাধারণ স্বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে যে আর্থিক স্বর্ণটা হলো একটা ফরেন রিজার্ভের মতো কাজ করে, আর সাধারণ স্বর্ণ হলো একটা নর্মাল গুডস এন্ড সার্ভিসের মতো, যেটা আমরা সহজেই সবাই বুঝি, যেটা আমরা মার্কেটে কেনাবেচা করে থাকি। আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ, ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লো, যে বিষয়টা আমরা মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ অর্থের বিনিময়ে বাজার থেকে গ্রহণ করে, আবার যে পণ্য তার ব্যবহারের অতিরিক্ত তা সে বাজারে বিক্রয় করে অর্থ সংগ্রহ করে। এই প্রক্রিয়ায় তার কখনো ধনাত্মক উদ্বৃত্ত, আবার কখনো ঋণাত্মক উদ্বৃত্ত হয়। একটি দেশের সাথে অন্য দেশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে এরকম ধনাত্মক এবং ঋণাত্মক বিষয় আসে। এখন এই ধনাত্মক ঋণাত্মক বিষয়কে ছাপিয়ে এখানে যে বিষয়টা এখানে আলোচনার গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো যে এই ফ্লোটা কেমন হবে, আন্তর্জাতিক বাণিজ্যের যে ফ্লোটা কেমন। এই ফ্লোটা হলো যে আমরা
পৃথিবীর কোন কোন দেশ কি ধরনের গুডস এন্ড সার্ভিস উৎপাদন করবে এবং কার কোন বিষয়ে দক্ষতা আছে, এই ফ্লোটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে কেমন কোন গুডস এন্ড সার্ভিসের ডিমান্ড আছে, সেই ডিমান্ড এবং প্রাইস অনুযায়ী এই ফ্লোটাকে আলোচনা করা হয়। তাছাড়াও এখানে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, সরকারি নীতি, রাজনৈতিক অবস্থার কারণ, বিনিময় হার, এইগুলো কিন্তু আবার এই ফ্লোটাকে নির্ভর করে। অর্থাৎ ট্রেড ফ্লো, বাণিজ্যের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিকে নির্ধারণ করার জন্য যেমন গুডস হলো মার্কেটে এক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, এবং গুডস এন্ড কনজিউমার, এবং এই যে শুধুমাত্র গুডস এবং কনজিউমারের ডিমান্ড এবং সাপ্লাই থাকলেই হচ্ছে না, এখানে আরো বিভিন্ন কিছু বিষয় জড়িত রয়েছে। এই যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্যের যে গতি প্রকৃতি, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে প্রভাবিত হয়, সেটা ব্যাখ্যা বিশ্লেষণই হলো আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক প্রবাহের ক্ষেত্রে কোনো কোনো দেশের সেক্ষেত্রে পজিটিভ উদ্বৃত্ত এবং কোনো কোনো দেশের সেক্ষেত্রে নেগেটিভ উদ্বৃত্ত বিরাজ করে। আমরা এখন এই বিষয়টা দেখব। আন্তর্জাতিক বাণিজ্যে যে প্রভাব বিস্তারকারী যে উপাদান, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি ঠিক করে দেয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন আমরা একটু আলোচনা করব। এট ফার্স্ট আমাদের কাছে যে বিষয়টা রয়েছে, মুদ্রাস্ফীতির প্রভাব। যদি একটি দেশের মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পায়, তাহলে এর প্রভাবে সে দেশের বাণিজ্যের উপর পড়ে। মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায়, মুদ্রাস্ফীতি কোনো দেশের যদি মুদ্রাস্ফীতি বাড়ে, তাহলে এর প্রভাব কিন্তু সেই দেশের বাণিজ্যের উপর পড়বে, সে দেশের বাণিজ্যের উপর পড়বে। কারণ এতে সে দেশের চলতি হিসেবে ব্যালেন্স হ্রাস পায় এবং অন্যান্য জিনিস অপরিবর্তিত থাকে। অধিক মুদ্রাস্ফীতির কারণে সে দেশের ক্রেতা এবং প্রতিষ্ঠান সমূহ দেশের বাহির থেকে বেশি হারে পণ্যদ্রব্য আমদানি করতে থাকে, কিন্তু রপ্তানির পরিমাণ কম থাকে। বিষয়টা হলো এরকম, এই যে আমদানি রপ্তানি কিন্তু ট্রেড ফ্লোটা নির্ধারণ করে। এখন কোন কোন বিষয়ের ফলে আমদানি রপ্তানি প্রভাবিত হয়, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। এক্ষেত্রে যেমন বলা হয়েছে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি যদি একটা দেশে যদি মুদ্রাস্ফীতি বিরাজ করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই দেশের যে পারচেজিং পাওয়ার, সেই পারচেজিং পাওয়ারটা কিন্তু সে দেশের মানির ভলিউমের পারচেজিং পাওয়ার কমে যায়। এবং পারচেজিং পাওয়ার যদি কমে যায়, সেই ক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয়, সেটা হলো যে সেখানে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। ক্রয় ক্ষমতা কমে গেলে, যদি প্রাইস লেভেল, মুদ্রাস্ফীতি বলে যে প্রাইস লেভেল বেড়ে যায়, প্রাইস লেভেল বেড়ে গেলে সেই এলাকার মানুষের বা অধিবাসীর পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। পারচেজিং পাওয়ার কমে গেলে দেখা যাচ্ছে যে তারা এই যে প্রাইস লেভেল বৃদ্ধির ফলে তাদের যে সঞ্চয় প্রবণতা কমে যায়, সঞ্চয় প্রবণতা কমে গেলে তাদের ক্যাপিটাল ফরমেশন কমে যায়, এবং ক্যাপিটাল ফরমেশন কমে গেলে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ফরমেশন কমা এবং পারচেজিং পাওয়ার কমে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট কম হয় এবং গুডস এন্ড সার্ভিস কম উৎপাদিত হয়। ফলে ওই দেশের মানুষের কর্মসংস্থান কমে যায় এবং আয় কমে যায়। ফলে একটা দারিদ্র দুষ্ট চক্রের ভিতরে তারা ঢুকে পড়ে। এর ফলে যেটা হয়, সেখানে উৎপাদন একেবারে কমে যায়, এবং উৎপাদন কমে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানিগুলো তখন আমদানি নির্ভর হয়ে পড়ে, তারা হলো আমদানি করে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে ট্রেড ফ্লোটা এই ইনফ্লেশনের মাধ্যমে প্রভাবিত হয়, এবং এটা ব্যালেন্স অফ পেমেন্টে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। জাতীয় আয়ের প্রভাব। যদি একটি দেশের জাতীয় আয় যথেষ্ট পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু তাদের ব্যক্তিগত ভোগ বেড়ে যায়, এবং ব্যক্তিগত ভোগ বাড়ার জন্য সে দেশের মানুষের টোটাল যে ডিমান্ড, সেই ডিমান্ড বেড়ে যায়, এবং এর ফলে দেখা যাচ্ছে যে সে দেশে যথেষ্ট পরিমাণের আমদানি করতে পারে, এবং দেখা যাচ্ছে যে ট্রেড ফ্লোটা সেভাবেই পরিবর্তিত হয়ে যায়। সরকারি বাধার প্রভাব। ট্রেড ফ্লোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ যে কার্যকরী উপাদানটা, সেটা হলো সরকারি বাধা। কারণ একটা ইকোনমিক সিস্টেমে পলিটিক্যাল যে উপাদানটা হলো কিং। এখানে সরকার হলো যে কোনো ভাবে দেখা যাচ্ছে যে
যে কোনো ভাবে আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত করতে পারে, এবং কোটা, লাইসেন্স, ট্যারিফ ইত্যাদি প্রদানের মাধ্যমে তারা বাণিজ্যকে ব্যারিয়ার সৃষ্টি করতে পারে, এবং এই ব্যারিয়ার সৃষ্টি করার ফলে দেখা যাচ্ছে যে বাণিজ্যের গতি প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায় এবং বিভিন্ন ভাবেই সেটা পরিবর্তন হয়। বিনিময় হার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেটটা হলো যে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে বিনিময় হার, অর্থাৎ আমরা যখন গুডস এন্ড সার্ভিস ক্রয় করে থাকি, সেই গুডস এন্ড সার্ভিস ক্রয় করার সময় দেখা যাচ্ছে যে আমরা ডোমেস্টিক কারেন্সিতে সেটা পে করতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আন্তর্জাতিক যে স্বীকৃত যে কারেন্সি আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে হয়। তবে সেই পেমেন্টের সময় দেখা যাচ্ছে যে আমরা যে দেশ থেকে আমদানি বা রপ্তানি করি না কেন, সেই পেমেন্টের একটা বিনিময় হার থাকে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা। এখন এই বিনিময় হারটা হলো আন্তর্জাতিক বাণিজ্য বা ট্রেড ফ্লোর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে। দেখা যাচ্ছে যে যেমন ধরে আমাদের বাংলাদেশের যে বর্তমান বিনিময় হার ধরে নিলাম $1 সমান 85 টাকা, এটা যদি আমরা 86 বা 87 টাকা করে দেই, দেখা যাচ্ছে যে যাদের ওই আমাদের পোশাক খাতের যে রপ্তানি এটা কিন্তু বেড়ে যাবে, কারণ তারা তখন $1 আগের চেয়ে 2 টাকার বেশি পরিমাণ পণ্য আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে। আর বিনিময়ে দেখা গেল যে আমাদের টাকা অবমূল্যায়ন হয়ে গেল, অবমূল্যায়ন হওয়ার ফলে কিন্তু আমাদের এখানে ইনফ্লেশন বেড়ে যাবে। বাট এখানে কিন্তু ট্রেড ফ্লোটাকে এটার উপর নির্ভর করে। আবার যদি আবার দেখা যাচ্ছে যে আমরা এটা কোনোভাবে যদি $1 সমান 70 বা 75 টাকা করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে বায়েরা চলে যাবে। এই চলে যাওয়ার ফলে কিন্তু আমাদের বাণিজ্যের সমস্যা তৈরি হবে, এবং এইভাবে বিনিময় হারটা দেখা যাচ্ছে যে বাণিজ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে বা প্রভাব বিস্তার করে। আরেকটা বিষয় এখানে জড়িত, সেটা হলো কস্ট অফ লেবার। আমরা সবাই জানি যে পৃথিবীর সব দেশে শ্রম ব্যয় কিন্তু একরকম নয়। এখানে পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন শ্রম ব্যয় রয়েছে। এই ভিন্নতার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর সব এলাকায় সব ধরনের শিল্প বা পণ্য বিশেষায়ন অর্জন করতে পারেনি। যাদের এখানে সস্তা শ্রম, তারা লেবার ইন্টেন্সিভ গুডস এন্ড সার্ভিস তৈরি করে। সস্তা শ্রম হলেই সব জিনিস উৎপাদন করবে এরকম না। আবার যাদের ক্যাপিটাল পর্যাপ্ত, তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস এন্ড সার্ভিস তৈরি করে। এর ফলে দেখা যাচ্ছে যে এক এক এলাকায় এক এক ধরনের গুডস এন্ড সার্ভিস উৎপাদনে বিশেষায়ন লাভ করে। ফলে দেখা যাচ্ছে যে উৎপাদিত গুডস এন্ড সার্ভিস ভিন্ন ভিন্ন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে বাণিজ্যের প্রভাবটা ভিন্ন ভিন্ন গতি লাভ করে। এখানে এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন ধরনের গুডস এন্ড সার্ভিস আমদানি রপ্তানি হয়ে থাকে। ক্রেডিট কন্ডিশন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে। দেশের অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল হয় বা কোনো কারণে প্রবলেমে পড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ঋণ ব্যবস্থাকে রিশিডিউল করতে হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি দেখা যায় যে দেশীয় যে কোম্পানি বা ফার্মগুলো আছে, তারা যদি ঋণ পরিশোধে দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কারেক্টিভ মেজার্স নেওয়া হয়। দেখা যাচ্ছে যে ঋণ পরিশোধ অবস্থায় যদি কড়াকড়ি আরোপ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানিগুলো এলসি খুলতে পারে না, বিদেশ থেকে আমদানি করতে পারে না, কারণ তারা হলো ঋণের টাকার উপরে নির্ভর করেই কিন্তু এলসি করলে, এবং দেখা যাচ্ছে যে বিদেশ থেকে গুডস এন্ড সার্ভিস আমদানি করে। সুতরাং ট্রেড ফ্লোর ক্ষেত্রে ঋণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। লেনদেন ভারসাম্যহীনতা দূরীকরণ উপায় সমূহ, যে সমস্ত কারণে আমরা যে সমস্ত বিষয়ে লেনদেন ভারসাম্য আমরা দূর করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনা করব। একটা গ্লান্স আমদানি যদি আমরা হ্রাস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বৈদেশিক কারেন্সি আউটফ্লো কম হবে এবং আমাদের ভারসাম্যহীনতা দূর হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক আরোপ, কোটা ও লাইসেন্স ব্যবস্থা প্রবর্তন করে সরকার আমদানি হ্রাস করতে পারে। আবার আমদানি বিকল্প দ্রব্য দেশে উৎপাদন করে আমদানি হ্রাস করা যায়। রপ্তানি বৃদ্ধি, লেনদেনের ভারসাম্যহীনতা দূরীকরণের অন্যতম পথ হল রপ্তানি বৃদ্ধি। রপ্তানি শুল্ক হ্রাস, ভর্তুকি, ব্যাপক প্রচার, উৎপাদন ব্যয় হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করলে রপ্তানি বাড়বে। আর রপ্তানি আয় বাড়লে দূর হবে ভারসাম্যহীনতা।
মুদ্রার অবমূল্যায়ন, ওই আমরা ইতিপূর্বে বলেছিলাম যে দেশীয় মুদ্রার যদি অবমূল্যায়ন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিদেশি বায়াররা বেশি বেশি পরিমাণে আমদানি করবে, আমদানি করার ফলে আমাদের যে রপ্তানিটা বেড়ে যাবে, এর ফলে দেখা যাচ্ছে যে মুদ্রা এর ফলে যেটা হবে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি সেটা দূর হবে। মুদ্রা সংকুচন বলতে দেশের মুদ্রা যোগান বা সরবরাহ হ্রাস করাকে বোঝায়। এর ফলে দেশের জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস তথা দেশের সাধারণ মূল্যস্ফীতি হ্রাস। তাই দেশের আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে লেনদেন ভারসাম্যহীনতা এখানে দূর করা যায়। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রা ব্যবহারের উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপ করাকে বলে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। লেনদেনের ভারসাম্যহীনতা দূরীকরণের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দের মাধ্যমে লেনদেনের ভারসাম্যহীনতা দূর করা হয়। ঋণ ও সাহায্য, লেনদেন ভারসাম্যহীনতা দূর করার জন্য জরুরি সাহায্য হিসেবে আইএমএফ এবং বিশ্বব্যাংক থেকে ঋণ ও সাহায্য গ্রহণ একটি স্বীকৃত পন্থা। এ সকল দাতা সংস্থা প্রতিষ্ঠান থেকে জরুরি প্রয়োজনে সংকটাপন্ন দেশ স্বল্পকালীন ঋণ ও সাহায্য গ্রহণ করে থাকে। এ সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি দেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। আর এভাবেই একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি দূর করতে পারে।